হ্যালো ভিউয়ার্স, অচিত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি আছে জাপানের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের টিকা বা 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। সাতসুমা বিদ্রোহ, এটি কিন্তু এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2024 সালের সাজেশন অনুযায়ী। তো দেখো, সাতসুমা একটি সম্প্রদায়, সামুরাইদেরই একটি সম্প্রদায়, যে সামুরাইরা রাষ্ট্রীয় বা মেইজি শাসনে তারা কোণঠাসা হয়ে পড়েছিল এবং একটা সময় তারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যাকে আমরা বলছি সাতসুমা বিদ্রোহ। তা কেন বিদ্রোহ করলো এই সামুরাইরা বা সামুরাইদের এই সাতসুমা গোষ্ঠী, সেই বিদ্রোহের কারণটা নিয়েই কিন্তু এই প্রশ্নে আলোচনা করব। তো উত্তরটি তোমরা এইভাবে লিখবে: জাপানকে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রথম প্রয়োজনীয় বিষয় ছিল মধ্যযুগীয় সামন্ত প্রথার অবসান। সামন্ত প্রথার বিলুপ্তি সাধন করে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য 1858 খ্রিস্টাব্দে প্রত্যেক জমিদারিতে একজন করে সম্রাটের কর্মচারীরা নিযুক্ত হন। কিন্তু তা সত্ত্বেও জমিদারিগুলিতে সম্রাটের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। তখন সামন্ততন্ত্রের বিলুপ্তি সাধনের জন্য দ্বিতীয় পদক্ষেপ নেওয়া হয়। কিদো কোইন, সাইগো তাকামোরি প্রমুখ নেতাদের চাপে নিজ নিজ গোষ্ঠীর বৃহৎ ভূমধ্যকারীরা 1869 খ্রিস্টাব্দের মার্চ মাসে নিজেদের জমিদারি সম্রাটের হাতে অর্পণ করেন। তাদের দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য গোষ্ঠীর অনেক জমিদারি তাদের জমিদারি স্বেচ্ছায় সম্রাটের হাতে ছেড়ে দেয়। 1871 খ্রিস্টাব্দের আগস্ট মাসে একটি সরকারি ঘোষণার মাধ্যমে সামন্ততান্ত্রিক গোষ্ঠীগুলির বিলোপ সাধন করা হয়। বড় ডাইমিওদের সরকার বিরোধী বিদ্রোহ অংশগ্রহণ করার মতো ঐক্য ও ক্ষমতা ছিল না। প্যারা করে দেখো, সামন্ততন্ত্রকে বিলুপ্ত করার জন্য উক্ত পদক্ষেপগুলি গ্রহণ করার ফলে বৃহৎ ডাইমোদের লাভ ছাড়া বিশেষ ক্ষতি হয়নি, কারণ তাদের হাত থেকে জমিদারি চলে যাওয়ার পরিবর্তে তারা ভালো ক্ষতিপূরণ পান। কিন্তু সরকারি পদক্ষেপগুলি সামুরাই শ্রেণীকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছিল। এছাড়া শগুনতন্ত্রের শেষ দিকে সামুরাই শ্রেণীর ভাতা হ্রাস পেতে শুরু করে। মেইজি সরকার সামুরাইদের বংশানুক্রমিক ভাতা দানের পদ্ধতি একেবারেই বন্ধ করে দেন। তাকাহাশি দেখিয়েছেন যে সামুরাই শ্রেণী দীর্ঘদিন ধরে যে সমস্ত অধিকারগুলি ভোগ করত, মেইজি সরকার 1870 থেকে 76-এর মধ্যে গৃহীত কতগুলি পদক্ষেপের মাধ্যমে সেই অধিকারগুলি কেড়ে নিয়েছিল। 1873 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সরকার সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি সমস্ত স্তরের মানুষের সামনে উন্মুক্ত করেন। এই নিয়ম সামুরাই শ্রেণীকে যুদ্ধ করার ঐতিহ্যগত একচেটিয়া অধিকার থেকে বঞ্চিত করে। ফলে স্বাভাবিকভাবেই সামুরাই শ্রেণীর মধ্যে সরকার বিরোধী ক্ষোভ ধূমায়িত হতে থাকে। সামুরাই শ্রেণী এই অসন্তোষ মুছে ফেলার জন্য মেইজি রাষ্ট্র সামুরাইদের সরকারি কাজকর্মে এবং নতুন শিল্প উদ্যোগে নিয়োগ করতে সচেষ্ট হয়। কিন্তু একদল পুরাতনপন্থী মনে করে যে সামুরাইদের সন্তুষ্ট করার জন্য তাদের কোনো বহিরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো দরকার। সেই সময় কোরিয়া জাপানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করে। যে সমস্ত নেতা সামুরাইদের বৈদেশিক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে পাঠাবার জন্য ব্যস্ত হয়ে ওঠেন, তারা কোরিয়ার বিরুদ্ধে একটি সামরিক অভিযান পাঠানোর প্রস্তাব দেন। এই প্রস্তাবের সব থেকে জোরালো ব্যক্তি ছিলেন সাতসুমা নেতা সাইগো তাকামোরি এবং টোসা গোষ্ঠীর নেতা ইতাগাকি তাইসুকে। 1873 খ্রিস্টাব্দে সম্রাট এই নেতাদের চাপে কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাবটি অনুমোদন করেন। কিন্তু এই গোষ্ঠীর বিরোধী নেতৃবৃন্দ, বিশেষত চোসুর ফিদোফোইন এবং ইটো হিরোবুমি এবং সাতসুমার ওকুবো তোশিমিচি সেই সময় বিদেশ সফরে গিয়েছিলেন। তারা দেশে ফিরে কোরিয়া অভিযানে বাধা দেয় এবং বলেন, এই জাতীয় পুনর্গঠনের সময়ে কোনো বহির্দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া বুদ্ধি ও বিচক্ষণতার পরিচায়ক হবে না। এই গোষ্ঠীর চাপে শেষ পর্যন্ত 1873 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে কোরিয়া অভিযানের পরিকল্পনা পরিত্যক্ত হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সাইগো তাকামোরি, ইতাগাকি তাইসুকো আরও কিছু প্রভাবশালী নেতা সরকার থেকে ইস্তফা দেন। পরের প্যারা দেখো, একদিকে তীব্র আর্থিক সংকট ও অন্যদিকে ঐতিহ্যগত অধিকারের বিলোপ সামুরাইদের ক্ষুব্ধ করেছিল। দেশের বিভিন্ন প্রান্তে সামুরাই বিদ্রোহ দেখা দেয়। এগুলির মধ্যে সব থেকে জঙ্গি রূপ ধারণ করেছিল
সাতসুমার কিউশু অঞ্চলের সরকার বিরোধী বিদ্রোহ। 1877 খ্রিস্টাব্দে এই বিদ্রোহে নেতৃত্ব দেন সাতসুমা নেতা সাইগো তাকামোরি। তিনি নতুন সরকার গড়ে ওঠার মাত্র 10 বছরের মধ্যে সব থেকে উগ্র সরকার বিরোধী বিদ্রোহে নেতৃত্ব গ্রহণ করেছিলেন। সরকারি পক্ষের চোশু নেতা ইয়ামা গাকি আরিটোমো সাফল্যের সঙ্গে এই বিদ্রোহ দমন করেন। সাইগোর অধীনে ছিল যুদ্ধবাজ সামুরাই বাহিনী। অন্যদিকে বিভিন্ন শ্রেণী থেকে নেওয়া নতুন সৈন্যবাহিনীর নেতৃত্ব দেন আরিটোমা। সাইগো সরকার বিরোধী যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেন। তিনি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী বৈদেশিক নীতি গ্রহণ করার সপক্ষে মত দিয়েছিলেন বলেই সম্ভবত জাপানি রাষ্ট্র কখনোই সাইগোকে প্রতিক্রিয়াশীল বিদ্রোহী হিসেবে চিহ্নিত করেনি। জাপানিদের কাছে তিনি মহান সাইগো নামে পরিচিত। সাইগোর নেতৃত্বাধীন 1877 খ্রিস্টাব্দে সাতসুমা বিদ্রোহকে ঐতিহাসিকেরা মেইজি পুনঃপ্রতিষ্ঠার পরবর্তী আধুনিকীকরণের প্রতিক্রিয়ার বিরুদ্ধে সর্বশেষ সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। ঐতিহাসিক রিচার্ড স্টোরি কিন্তু বলেছেন সাইগোর বিদ্রোহ একদিক থেকে জাপানের পুরানো সামন্ততান্ত্রিক ব্যবস্থার সপক্ষে শেষ প্রতিরোধ ছিল, কিন্তু উগ্র অভিজাতীয়তাবাদী ধ্যান ধারণার দ্বারা অনুপ্রাণিত হওয়ার ফলে এই বিদ্রোহ সুদূর ভবিষ্যতের উপর কালো ছায়া ফেলেছিল। তো এই ছিল সাতসুমা বিদ্রোহ। এটি 5 নম্বরের জন্য তো ইম্পর্টেন্ট এবং 10এও কিন্তু আসতে পারে। তো এই প্রশ্নটির উত্তর তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সব প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তোমাদের সিসি 14 পেপারের কিছু প্রশ্ন বাকি আছে, যেগুলির উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে আনবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।